NH10 কিন্তু অতি প্রাচীন একটি যোগাযোগের মাধ্যম আমাদের শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে। অল্টারনেটিভ হওয়া দরকার, কেননা এই সড়কের উপর কিন্তু যথেষ্ট পরিমাণে লোড পড়ে এভরিডে, প্রায় কয়েকশো কেন বলো কয়েক হাজার গাড়ি, সেটা মানুষের পার্সোনাল ভেহিকেল হতে পারে, বিজনেস পারপাসে হতে পারে, ট্যুরিস্ট ভেহিকেল হতে পারে, তার পুরো লোড কিন্তু এই রাস্তার উপর পড়ছে। শুধু গাড়ির লোড নয়, আরও একটি বিষয় হচ্ছে রাস্তার দুধারে যদি দেখতে পাওয়া যায় প্রচুর কনস্ট্রাকশন, হোটেল থেকে শুরু করে 2 থেকে 3 স্টোরেজ বিল্ডিং থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। বর্ষা নামলেই শিলিগুড়ি, কালিম্পং এবং সিকিমবাসীর কাছে এক বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় 10 নম্বর জাতীয় সড়ক। একের পর এক ভয়াবহ ভূমিধস এবং তিস্তা নদীর আগ্রাসী ভাঙনে বারবার বিপর্যস্ত হচ্ছে উত্তরবঙ্গ ও সিকিমের এই প্রধান লাইফলাইন। সম্প্রতি টানা দুদিনের ধসে ফের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই গুরুত্বপূর্ণ সড়কটি কি ভবিষ্যতে আরো বড় ঝুঁকির মুখে পড়বে, নাকি আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে এর কোনো স্থায়ী সমাধান সম্ভব? 10 নম্বর জাতীয় সড়ক শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি উত্তরবঙ্গ এবং সিকিমের অর্থনীতি, পর্যটন, বাণিজ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনের মূল মেরুদণ্ড। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথ দিয়ে। ফলে রাস্তা বন্ধ হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পর্যটন শিল্প সবকিছুতেই ব্যাপক প্রভাব পড়ে। বিকল্প হিসেবে 10 নম্বর জাতীয় সড়কের পাশাপাশি NH717 নির্মাণের কাজ এগোলেও বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র রাস্তা তৈরি করলেই এই সংকটের স্থায়ী সমাধান হবে না। কিন্তু কেন বারবার বিপর্যস্ত হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক? বিশেষজ্ঞদের মতে এই বিপর্যয়ের পেছনে কেবল অতিবৃষ্টি দায়ী নয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ভূগোল ও ফলিত ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরী এই সমস্যার মূল কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। নদীতে ক্রমাগত পলি জমার ফলে তিস্তার জলধারণ ক্ষমতা মারাত্মকভাবে কমে গিয়েছে। তিস্তার উপর গড়ে ওঠা একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নদীর স্বাভাবিক গতিপথ এবং প্রবাহে পরিবর্তন এসেছে। এর ফলে বিভিন্ন স্থানে দ্রুত পলি জমছে। ডক্টর রায়চৌধুরী এবং অন্যান্য ভূতত্ত্ববিদদের মতে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে দীর্ঘমেয়াদী এবং বৈজ্ঞানিক পরিকল্পনার প্রয়োজন। শুষ্ক মৌসুমে বৈজ্ঞানিক উপায়ে নদীর তলদেশ থেকে অতিরিক্ত পলি অপসারণ করতে হবে। এতে নদীর গভীরতা এবং জল বহনের ক্ষমতা বাড়বে এবং বর্ষায় ভাঙনের আশঙ্কা কমবে। সম্মিলিত নদী ব্যবস্থাপনা শুধু রাস্তা মেরামত নয়, বিজ্ঞানসম্মত উপায়ে নদী ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে। NH10 এর যদি ইতিহাস দেখি, NH10 কিন্তু অতি প্রাচীন একটি যোগাযোগের মাধ্যম আমাদের শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে। অল্টারনেটিভ হওয়া দরকার, কেননা এই সড়কের উপর কিন্তু যথেষ্ট পরিমাণে লোড পড়ে এভরিডে, প্রায় কয়েকশো কেন বলো কয়েক হাজার গাড়ি, সেটা মানুষের পার্সোনাল ভেহিকেল হতে পারে, বিজনেস পারপাসে হতে পারে, ট্যুরিস্ট ভেহিকেল হতে পারে, তার পুরো লোড কিন্তু এই রাস্তার উপর পড়ছে। শুধু গাড়ির লোড নয়, আরও একটি বিষয় হচ্ছে রাস্তার দুধারে যদি দেখতে পাওয়া যায় প্রচুর কনস্ট্রাকশন, হোটেল থেকে শুরু করে 2 থেকে 3 স্টোরেজ বিল্ডিং থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তার মানে কি, গাছ প্রচুর পরিমাণে কাটা হচ্ছে। তো স্বাভাবিক নিয়মে গাছ আমরা কাটছি, কনস্ট্রাকশন করছি, সুতরাং আলটিমেটলি এই যে যাকে আমরা বলছি সিকিম এবং শিলিগুড়ির লাইফ লাইন NH10, তার কিন্তু রক স্ট্রাকচার সেটাও কিন্তু ভঙ্গুর, বেলে পাথরের অবস্থান। তো যে কোনো পরিস্থিতিতে ভঙ্গুরময়। এবং আরও যেটা আমরা জানি যে তিস্তাকে বিভিন্ন জায়গায় আটকে তিস্তার বিভিন্ন অংশে হাইডেল পাওয়ার প্রজেক্ট হচ্ছে। হাইডেল পাওয়ার যেটা অবশ্যই আমাদের সভ্যতার বা সমাজের একটা সিভিলাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভীষণ ভালো, কিন্তু আমরা কি দেখছি যে হাইডেল পাওয়ার হওয়ার পরে সেই জলরাশিকে আটকে রেখে বা নদীর প্রবাহপথকে অবরুদ্ধ করলে যে পরিমাণ পলি সঞ্চয় হয় একটা নদীতে, আমরা যদি বাকি সময় তিস্তাকে দেখি, বর্ষাকাল বা দেখতে পাবো প্রচুর পরিমাণে পলি, হয়তো একটা ছোট অংশ দিয়ে তিস্তার জল প্রবাহিত হচ্ছে, কিন্তু বর্ষাকালে সেই রুদ্ররূপ। কেন? বৃষ্টির ইন্টেন্সিটি বাড়ছে, ফলত নদীর বহন ক্ষমতা কমছে এবং যথেষ্ট পরিমাণে জল তখন কি হচ্ছে, বহন ক্ষমতা কমে যাওয়ার জন্য দুকুল উপচে যাচ্ছে। এবং দুকুল মানে অবশ্যই NH10, যার জন্য আজকে NH10কে দেখতে পাচ্ছি জলের তলায়। অল্টারনেটিভ যোগাযোগ ব্যবস্থা হওয়া দরকার, সড়ক পথ হওয়া দরকার, কিন্তু মনে রাখতে হবে তিস্তাকে প্রতি মুহূর্তে তার ড্রেজিং করা, তার সংস্কার করা, যে কোনো রকম পরিস্থিতিতে সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন করতে না দেওয়া, হোটেল কনস্ট্রাকশন করতে না দেওয়া, এবং যে স্লোপগুলো প্রচুর পরিমাণে স্টিপ স্লোপ, সেখানে নির্দিষ্ট পরিমাণে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে স্ট্রাকচারিং মেজারমেন্ট করা বা ব্যারিকেড দেওয়া, যাতে যে কোনো পরিস্থিতিতে ওই বিপুল পরিমাণে বোল্ডার বা যাকে আমরা বলি স্টোন উপর থেকে নিচে লাম্পিং উপায় না করা। আমার মনে হয় এগুলো করা দরকার। কাজেই প্রযুক্তিকে মাথায় রেখে মানুষই একমাত্র পারে কিন্তু এই NH10কে রক্ষা করতে।
RCTV সংবাদ, শিলিগুড়ি। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন।